আব্বু, তোমরা কিন্তু অনেক বড় ভুল করছো। মনে রেখো, অনেক পস্তাতে হবে তোমাদের, অনেক পস্তাতে হবে। এই হারামজাদা, চুপ করবি তুই? নয়তো কিন্তু থাপড়িয়ে গাল লাল করে দেব। ও আম্মু, আম্মু, আব্বুকে একটু বুঝাও না। কি বোঝাবো তোর আব্বুকে? ওইসব ছাইপাশ খাওয়ার আগে মনে ছিল না তিনি যা করেছেন সব তোদের ভালোর জন্যই তো করেছেন। আমি আর কিছু শুনতে চাই না, ব্যাস তোকে যা করতে বলা হয়েছে তাই কর। আম্মু প্লিজ, তুমি অন্তত আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি ওসব ইচ্ছে করে খাইনি, ওই ডাইনিটা আমাকে জোর করে খাইয়েছে। বিশ্বাস করো, সজ্ঞানে আমি কিছু করিনি। দেখছো মামা, দেখছো তোমার ছেলে কেমন আমাকে দোষারোপ করছে। ওই রামসাগরের বাচ্চা, নিজে দোষ করে এখন অন্যের ঘরে চাপানো হচ্ছে। আজ নিজের ছেলের থেকে তোমার কাছে বোনের মেয়ে বড় হলো আব্বু। ও আব্বু, আব্বু গো, একটুখানি বিশ্বাস করো না আমায় প্লিজ। সত্যি বলছি, আমি কিছু করিনি। আমি এখন বিয়ে করব না, আর যদি করতেই হয় তবে এই শাকচুনিটাকে তো কখনোই না। দেখলে মামা তোমার ছেলে কেমন ঘাড়তারা, এত বড় একটা কাণ্ড করার পরও কেমন গলা উঁচিয়ে কথা বলছে। কি কিছু বুঝতে পারছেন না তো? ঠিক আছে, আমি বলে দেই। আমি নিলয় হাসান, বাবা মার একমাত্র ছেলে। এবার মাস্টার্স কমপ্লিট করেছি। আর যে মেয়েটার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে সে হলো আমার একমাত্র ফুপির মেয়ে। ওরা এক ভাই এক বোন, তুহা ও তুষার। তুষার আর আমি সমবয়সী। আমাদের থেকে গুনে গুনে 5 বছরের বড় তুহা আপু। আমাদের ফ্ল্যাটের পাশেই ফুপারা ফ্ল্যাট বানিয়েছেন। বাকিটা গল্প শুনতে শুনতেই না হয় জানতে পারবেন। এবার গল্পে ফেরা যাক। ওই শাকচুন্নি, একদম চুপ। আমি তোমাকে বিয়ে করব না মানে করব না। যতই আম্মু আব্বুকে পটিয়ে নাও না কেন, আমাকে কখনো পটাতে পারবে না। আমি নিলয়ের কানের কাছে ফিসফিস করে বললাম, চ্যালেঞ্জ করিস না আমায়। আমি কি পারি আর না পারি তোর মতো বাচ্চা ছেলে কখনোই তা বুঝতে পারবি না, বুঝলি? আপু আসতে বললেও আমি চেঁচিয়ে বলে উঠলাম, বুঝতেই যখন পারছো আমি বাচ্চা ছেলে, তবে বিয়ে করার জন্য এমন উঠে পড়ে লেগেছো কেন? ওই ফকিন্নি, দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে যে আমার মতো একটা বাচ্চা ছেলেকে তোমার বিয়ে করতে হবে? ও আপু, আপু গো, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি তোমার জন্য ভালো ছেলে এনে দেব, প্রমিস করছি। আমি ফিসফিস করে বললাম, আমার জন্য অন্য ছেলে নয়, একমাত্র পারফেক্ট তুই। সো বেশি কথা না বলে ভালো ছেলের মতো কবুল বলে ফেলতো। অনেক চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারলাম না। শেষমেশ বিয়েটা হয়েই গেল সিনিয়র আপুর সাথে। রাতে ছাদে বসে আছি, তুষার এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, কিরে দোস্ত? ওহ সরি, এখন থেকে তো আর দোস্ত ডাকা যাবে না, তাই না দোলাভাই? হে হে। শালা হারামি, উষ্ঠা মেরে নিচে ফেলে দেব যদি আর একটা বার দুলাভাই ডেকেছিস তো। ওই বজ্জাত, একমাত্র শালাকে কি কেউ উস্তা মারার কথা বলে? আর আমি তো তোর শালাই, সেটা আবার ঘটা করে বলার কি আছে শুনি? আমার কথা শুনে নিলয় রাগান্বিত চোখে তাকায় আমার দিকে। তাই ওকে আরও খেপাতে বলে উঠলাম, আজ আপনি আমার একমাত্র বড় বোনকে বিয়ে করেছেন, সো আপনাকে দুলাভাই ডাকবো না তো কি ডাকবো বলেন তো? ওর কান টেনে ধরে চেঁচিয়ে বলে উঠলাম, আরেকবার যদি দুলাভাই বলেছিস তো আমি তোর কান ছিঁড়ে ফেলব। তুষার বলল, আহ লাগছে তো, প্লিজ দোস্ত ছেড়ে দে, আর কখনো বলবো না, সরি। ওর কান ছেড়ে দিয়ে বললাম, আমি মানি না এই বিয়ে। তোর বোন জোর করে এই বিয়েটা করেছে, কখনো আমার থেকে সে স্বামীর মর্যাদা পাবে না, এই বলে রাখলাম। দেখ দোস্ত, যা হবার তো হয়েই গেছে, এখন তো আর কিছু করার নেই। কে বলেছে আর কিছু করার নেই? তুই হয়তো জানিস না আপু তোকে কতটা ভালোবাসে। ভালোবাসা মাই ফুট, আমি তো ওকে ভালোবাসি না। একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, গট ইট। আর দেখে নিস, আমি খুব তাড়াতাড়ি তোর বোনকে ডিভোর্স দিব। নিলয়ের মুখে ডিভোর্সের কথা শুনে আমি আটকে উঠলাম।
এতক্ষণ আপু ছাদের দরজার কাছে দাঁড়িয়েছিল। নিলয়ের মুখে এমন নিষ্ঠুরতম কথা শুনে মুখে ওড়না চেপে ধরে কান্না করে দেয়। আপুকে কাঁদতে দেখে আমার হৃদয়টা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। অন্য কেউ হলে মুখে যে ডিভোর্সের কথা বলেছে সেই মুখটাই ভেঙে দিতাম, কিন্তু জানের দোস্ত বলে কিছু বললাম না। নিলয়ের একটা হাত ধরে বললাম, প্লিজ দোস্ত, এমন কথা বলিস না। মানছি এই বিয়েতে তোর মত নেই, কিন্তু একবার ভেবে দেখ, বিয়েটা হতে না হতেই যদি তুই ওকে ডিভোর্স দিয়ে দিস, তবে সমাজে কি হবে আপুর অবস্থা? আমাদের সমাজকে তো তুই চিনিস, ভালোভাবে বাঁচতে দেবে না রে আমার আপুকে। প্লিজ ভাই, তোর পায়ে পড়ি, এমন কাজ তুই করিস না। আমার আপুর জীবনটা যে নষ্ট হয়ে যাবে, মরে যাবে রে আপু। তোরা সবাই শুধু আপুর কথাটাই ভাবছিস। একটিবার আমার মনের অবস্থা দেখতে চেয়েছিস? কতটা ঝড় বইছে আমার মনে। আর দেখবি কি করে? তোরা তো সবাই স্বার্থপর, কেউ বুঝবি না আমায়, কেউ না। কিন্তু দোস্ত, প্লিজ তুষার, তুই এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। আরও কিছু বলতে যাব, তখন আপু ইশারা করে চলে আসতে, তাই আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম। আপু আমার হাতটা ধরে নিজের রুমে নিয়ে আসে। কিছু বলতে যাব, তখন আপু বলে ওঠে, রিল্যাক্স ভাই, তুই ওই পাগলটার কথাই মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানো আপু নিলয় কেমন। ও যখন বলেছে তখন সেটা করার জন্য উঠে পড়ে লাগবে সে। তোকে এত চিন্তা করতে হবে না, রিল্যাক্স মোডে গিয়ে ঘুমিয়ে পড়তো, আমি আছি তো, ওকে ঠিক ম্যানেজ করে নেব। আমি জানি তুমি সব ম্যানেজ করতে পারবে, কিন্তু তবুও ভয় হয়, কারণ ওকে তো আমি হারে হারে চিনি। ও যা ভেবে নেই তাই করে, কারো কথার ধার ধারে না। আপুকে ভরসা করিস তো? হুম। তবে এত টেনশন করছিস কেন? টেনশন নয় আপু, ভয় হয়। তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারি না। আপু আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, ভয় কিসের? তোর আপু হেরে যাবার পাত্রী নয়, জানিস তো। আমারই ভুল, নিলয়কে একটু সময় দেবার উচিত ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে বেচারাকে চাপে ফেলে দিয়েছি। ওর মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই, তাই না? তুই চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুষারের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার লক্ষ্মীর ছেলের মতো গিয়ে ঘুমিয়ে পড়তো, কাল আবার অফিস আছে। সময় মতো না গিয়ে পৌঁছতে পারলে আব্বু কিন্তু অনেক বকা দেবে। তুমি কি করে এত সহজে ম্যানেজ করো বলো তো? তুষারের কানটা টেনে ধরে বললাম, এত কিছু জানতে হবে না, ছোট ছোটর মতোই থাক, বড় হতে হবে না। যা ঘুমা গিয়ে। বুঝলাম, এভাবে যাতে শাসন করতে পারো, তাই তো বাচ্চা ছেলে দেখে বিয়ে করে নিয়েছো, তাই না? বলেই দিলাম একদূর। তবে রে পাগল একটা। আনমনে বলতে লাগলাম, ভালোবাসা যে বয়স মানে না রে ভাই। কখন যে কার প্রেমে আটকা পড়ে মন, সে তা নিজেও জানে না। সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। আই লাভ ইউ নিলয়, তোকে ছাড়া আমার বেঁচে থাকা যে কল্পনার বাইরে। বাঁচতে পারবো না তোকে ছাড়া। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি যে তোকে, আমায় ক্ষমা করে দিস। তোকে যে হারাতে চাইনি, তাই তোকে পাওয়ার জন্যে এমন একটা জঘন্য খেলা আমায় খেলতে হলো। কাল যদি তোকে নেশা করিয়ে কাবিননামায় সই করিয়ে না নিতাম, তবে ওই নেহা ওর মিথ্যে ভালোবাসার জালে তোকে ফাঁসিয়ে দিত, তছনছ করে দিত তোর জীবনটা। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে নেহার ছলনা, তাই তো বাধ্য হয়ে এমন কাজ করতে হয়েছে। হে আল্লাহ, তুমি তো অন্তর্যামী, সব জানো, আমায় ক্ষমা করো আল্লাহ। তুষার চলে যাবার পর ভাবতে লাগলাম গতকালকের কথা। আম্মু আব্বু ফুপি ফুপা তুষারকে নিয়ে নানুর বাড়িতে যায়। ওই বাড়িতে আপু একা থাকায় আমি ওদের বাড়িতে চলে যাই। তবে অবশ্য নিজে থেকে যাইনি, আপু বলেছে বলে গিয়েছিলাম। যাবার কিছু সময় পর আপু আমায় শরবত বানিয়ে দেয়, কিন্তু আমি কি আর জানতাম যে আপু সেটাই বিয়ার মিশিয়েছিল। জানলে তো কখনোই খেতাম না। শরবতটা খাওয়ার পর মাথা ঝিমঝিম করতে শুরু করে, তাই আপুকে জিজ্ঞেস করি, আপু তুমি কি শরবতে কিছু মিশিয়েছ? আমার মাথা ঘুরছে কেন?
কই কি মিশালাম মনে হয়? তোর চোখে ঘুম এসেছে তাই এমন মনে হচ্ছে। আমারও তাই মনে হলো। কোনো মতে টলতে টলতে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমি যখন নেশায় বুঁদ হয়ে আছি তখনই আপু সুযোগ বুঝে কাবিননামায় সই করিয়ে নেয় আর তার বন্ধুদের দিয়ে আমায় আর আপুর কিছু ছবি তুলে নেয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি আপুকে দিয়ে জোর করে কাবিনে সই করাচ্ছি। নেকা কান্না করে আপু সেই কাবিন আর ছবি আম্মু আব্বুকে দেখায়। ব্যাস, সেটা দেখে আব্বু রেগেমেগে আজ বিকেলে ঘরোয়াভাবে কাজী ডেকে আমাদের বিয়ে দিয়ে দেয়। বলতে গেলে আপু একটা পাক্কা অভিনেত্রী, কত নিপুণ হাতে সব কিছু ম্যানেজ করে নিয়েছে। নেহার কথা মনে হতেই বুকটা ধক করে উঠল। নেহা মনে হয় সব জেনে গেছে, তাই তো কখন থেকে কল করছি, কিন্তু বারবার শুধু ফোনটা সুইচ অফ বলছে। নেহা হয়তো সেই কারণে খুব রেগে আছে। কাল যেভাবেই হোক ও রাগটা ভাঙাতেই হবে। চেয়ার থেকে উঠে ছাদের কর্নারে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। আজ আমাবর্ষা, তাই আকাশের বুকে কোনো আলো নেই, অন্ধকার যেন সব গ্রাস করে রেখেছে। আচ্ছা, আমার জীবনটাও কি তবে এভাবে অন্ধকারে তলিয়ে যাবে? না না, এটা হতে পারে না। আমাকে ভেঙে পড়লে চলবে না, কিছু একটা তো করতেই হবে। মনে মনে ফোন দিয়ে আটতে লাগলাম কিভাবে তুহাকে জব্দ করা যায়। অনেকক্ষণ ভেবেচিন্তে ঠিক করলাম আমি অন্যদের মতো নিজেকে গুটিয়ে নিব না, কিছু তো ধামাকা করবই। আমি আসছি ম্যাডাম, খুব শখ না আমার সাথে সংসার করাচ্ছি তোমায় সংসার। এমন অবস্থা করব না তোমার, আমাকে কষ্ট করে আর ডিভোর্স দিতে হবে না, তুমি নিজে থেকেই আমায় দিবে। রাত 12টা নাগাদ ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে হাঁটা ধরলাম। যা বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পৃথিবীতে এই একটা প্রাণীকেই আমি ভীষণ রকমের ভয় পাই, সে হলো আমার আব্বু। যমরাজ স্বয়ং সামনে দাঁড়িয়ে আছে। এখন কি করি? আচ্ছা, আব্বু আম্মু আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে কেন? হায় রে কপাল, এতদিন শুনে এসেছি বাসঘরের সামনে ভাই বন্ধুরা দাঁড়িয়ে থাকে টাকা নেবার ধান্দায়, কিন্তু আজ আমার বেলায় তার উল্টো। বন্ধু বান্ধবদের বদলে আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আল্লাহ, দড়ি ফেলাও, আমি উঠে যাই। না, আর আব্বুকে ভয় করলে চলবে না, নিজের ভয়টাকে জয় করতে হবে, নয়তো নরম পেয়ে সবাই ঘাড়ে চড়ে বসবে। বুকে সাহস সঞ্চার করে আব্বুর দিকে এগিয়ে গেলাম। আম্মু আব্বুকে কি যেন বোঝাতে ব্যস্ত, তাই সেই সুযোগে চেয়েছিলাম রুমে ঢুকে যাব, কিন্তু পারলাম কই। আব্বু ঠিক কানটা টেনে ধরে ফেলল, চেঁচিয়ে বলে উঠল, হারামজাদা নিজেকে খুব চালাক ভাবিস তাই না? আহ আব্বু, লাগছে তো। লাগুক, এতক্ষণ কোথায় ছিলিস? ছাদে। ওই ছাগলের বাচ্চা, বাসর রাতে কোনো ছেলে এত রাত অবধি কি ছাদে থাকে? বিয়ে করেছো বলে কি নিজেকে বড় ভাবতে শুরু করেছো নাকি? ওই ছাগলের বাচ্চা, বাসর রাতে কোনো ছেলে এত রাত অবধি কেউ ছাদে থাকে? বিয়ে করেছো বলে কি নিজেকে বড় ভাবতে শুরু করেছো নাকি? ছোট ছোট মতো থাকবি, বেশি পাকনামি করলে কিন্তু খবর আছে বলে দিলাম। আমিও সুযোগ বুঝে বলে উঠলাম, সেটাই তো তোমাদের এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। কি বোঝাতে চাচ্ছিস? আগে কানটা তো ছাড়ো, তারপর বলছি। আব্বু কান ছেড়ে দিতেই এক পা দুপা করে দরজার সামনে এসে বলে উঠলাম, এটাই তো বোঝাতে চাইছিলাম, বাচ্চা ছেলেকে যে জোর করে বিয়ে দিয়েছ, তোমাদের নামে পুলিশের কাছে কমপ্লেইন করব। আমার মতো নিরীহ মাসুম বাচ্চাকে যে এভাবে টর্চার করেছ। বলেই হুট করে রুমে ঢুকে দরজা লক করে দিলাম। কি বলে গেল তোমার ছেলে? তুমি যা শুনেছ তাই বলেছে। ও মাসুম বাচ্চা, বিয়ে করেছে আজ বাদে কাল নাতিপুতিতে ঘর ভরে দেবে, সে নাকি আবার মাসুম বাচ্চা। ওই হারামজাদা, সাহস থাকে তো সামনে আয়, বের করছি তোর মাসুমগিরি। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে এমন খ্যাপা সারে সামনাসামনি হয়ে নিজের প্রাণ হারাবো? আমার কথা শুনে আম্মু জিহব্বায় কামড় দিয়ে মুখ ঢেকে নেয়। আব্বু তো পারছে না আমাকে কাঁচা চিবিয়ে খেতে, রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, দেখলে রাবে, দেখলে তোমার ছেলে আমায় কেমন খেবার সার বলেছে? ওই বলতে বাচ্চা,
তোকে একবার বাগে পাই, তখন বুঝতে পারবি খেপা সার কাকে বলে। পরেরটা পরে দেখা যাবে। এবার তো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, নয়তো তোমার আবার বিপি বেড়ে যাবে। আর কাল তো আবার অফিসেও যেতে হবে, তাই না? আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, সাহস থাকে তোর সামনে আয়। আরে আর কত চিৎকার করবে বলো তো? নিলয় তো ঠিকই বলেছে। আর রাজ না ছেলের বাসরাত, আজকের মতো না হয় ওকে মাফ করে দাও। ঘরে নতুন বউ আছে তো, শুনলে কি বলবে বলো তো? শুনলে শুনুক, তাতে কি হয়েছে? আমার ভাগ্নি সব সময় আমার পক্ষেই থাকবে, দেখে নিও। হয়েছে হয়েছে, এবার তো রুমে চলো। আম্মু আব্বুকে জোর করে টেনে নিয়ে যায়। যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গেছে। হঠাৎ কারো হাসির শব্দ শুনে বিছানার দিকে তাকাতেই দেখি আপু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি আপুর দিকে। ওর সব থেকে আকর্ষণীয় হলো তার হাসি, কারণ হাসলে আপুর গালে টুল পড়ে। সে ছোটবেলা থেকেই আপুর হাসিটা আমার ভীষণ রকমের প্রিয়। প্রায় সময় আপু হাসলে টুল পড়া গালের গর্ততে আমি আঙ্গুল ঢুকিয়ে দিতাম। তা দেখে আপু আরও বেশি খিলখিলিয়ে হেসে উঠত। আজও ওর হাসি দেখে সেই ইচ্ছেটা জেগে ওঠে, তাই এক পা দুপা করে এগিয়ে গেলাম বিছানার দিকে। বেখেয়ালি হয়ে হেঁটে যাবার ফলে বিছানার কোণে হাঁটু লেগে হোঁচট খেয়ে ধপাস করে বিছানায় পড়ে যায়। আচমকা এমনটা হওয়াতে আপু হাসি থামিয়ে ব্যস্ত গলায় বলে ওঠে, কি করে পড়ে গেলি? কোথাও লাগেনি তো? উঠতে উঠতে বললাম, একটু নয়, অনেকটাই লেগেছে। কোথায় ব্যথা পেয়েছিস দেখা আমায়, আমি মলম লাগিয়ে দিচ্ছি, সেরে যাবে। সেই ক্ষত দেখা যায় না। আর তুমি কেন? পৃথিবীর কেউই সারাতে পারবে না কোনো মলমে। এটা আবার কেমন কথা? হেয়ালি রেখে বল তো কোথায় লেগেছে। আমি বুকে হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম, এখানে লেগেছে। আমার কথা শুনে আপু বাকরুদ্ধ, ছলছল নয়নে তাকিয়ে আছে আমার দিকে। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আপু আগের মতোই বিছানার পাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। কাঁদো আপু কাঁদো, এটা যে তোমার প্রাপ্য। তুমি নিজে ভালোবাসা পেতে আমার ভালোবাসাকে বলি দিয়েছ, সে তুলনায় এই কান্না তো অনেক কম। এখন থেকে তোমায় প্রতি পদে পদে কাঁদাবো, এটা আমার ওয়াদা। বিছানায় উঠতে উঠতে গলা খাকারি দিয়ে বলে উঠলাম, এভাবে সংসেজে দাঁড়িয়ে না থেকে ঘুমাও। আর আমি কোনো সিনেমার হিরো নই যে বলবো বিছানায় আসবে না, মাটিতে গিয়ে শুয়ে পড়ো। বিছানাতেই থাকবে, তবে আমার থেকে দূরে। গট ইট? আমি করুণ চোখে ওর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, তুই আমার সাথে এমনভাবে কথা বলছিস কেন? তো কেমনভাবে বলবো? কেন আগে যেভাবে বলতি? তোমার কি মনে হয় তুমি সেই আগের জায়গায় এখনো আছো? উত্তরে আর কিছু বলতে পারল না আপু, তাই মাথা নিচু করে নিল। আমি আর কিছু না বলে কোলবালিশটা মাঝখানে দিয়ে বর্ডার টেনে শুয়ে পড়লাম। আমি আগের মতো ঠাঁই দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে লাগলাম, এই কিছু ঘন্টার ব্যবধানে এতটা পাল্টে গেলি নিলয়, যে তুই আমি ছাড়া তোর একটা দিনও চলতো না, এখন সেই আমিটাকে এতটা অবহেলা করছিস। ঠিক আছে, আমিও দেখব কতদিন এমনভাবে চলে। আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে একদিন না একদিন তোকে আমার কাছে আসতেই হবে। চোখের জল মুছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সমস্ত গহনা খুলে কাপড় চেঞ্জ করে একটা পাতলা সুতির শাড়ি পরে বিছানায় এসে শুয়ে পড়লাম। নিলয় ওপাশ হয়ে শুয়ে আছে, ও জেগে আছে কিনা তা জানতে ওকে ডেকে উঠলাম, নিলয় ঘুমিয়ে গেছিস? ওর কোনো সাড়া পেলাম না, তার মানে ও ঘুমিয়ে গেছে। আজকের কথা ভাবতে ভাবতে একটা সময় আমিও পাড়ি দিলাম ঘুমের দেশে। আপুর ডাকে সাড়া দেয়নি ইচ্ছে করে, কারণ ওর সাথে কথা বলতে একদমই ইচ্ছে করছে না। অনেকটা সময় পর আস্তে আস্তে ওর দিকে ফিরলাম। আপু ঘুমিয়ে আছে। কেন এমনটা করলে আপু? কেন ভেঙে দিলে আমার সাজানো সব স্বপ্নগুলো? কেন করলে এমনটা? আমি তো সেই ছোটবেলা থেকেই তোমাকে নিজের বোনের মতো জেনে এসেছি। কি করে তোমায় স্ত্রীর মর্যাদা দেব বলতে পারো?
কি করে ভুলে যাব নিজের ভালোবাসাকে? হে খোদা, এ কেমন পরীক্ষায় ফেললে আমায়? এখন আমি কি করব তুমি বলে দাও। এসবই ভাবছি। ছটফট করতে করতে একটা সময় চোখ লেগে আসে। ঘুমের ঘুরে বুঝতে পারি কারো গরম নিঃশ্বাস যেন আমার গলায় আছড়ে পড়ছে। পিটপিট করে চোখ খুলে দেখি নিলয় এক হাতে আমায় জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মনে মনে হাসলাম, কারণ ওর দেওয়া কোলবালিশের বর্ডার এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নিলয় অন্ধকারে ঘুমাতে পারে না, তাই সব সময় ওর রুমে ড্রিম লাইট জ্বলে। লাইটের আবছা আলোয় ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঘুমালে না ওকে একটা বাচ্চা মনে হয়। কে বলবে এই বাচ্চা ছেলেটার মনে এত রাগ অভিমান পুষে রেখেছে? কবে বুঝতে পারবে আমায়? কবে কাছে টেনে নেবে? ওর প্রতিটি নিঃশ্বাস যেন আমার হৃদয়ে অন্য রকম এক ভালো লাগার শিহরণ জাগিয়ে তুলছে। নাম না জানা এক সুখের অনুভূতি। মন চাইছে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে ওর কপালে, কিন্তু না, সেটা সম্ভব না। কারণ সে যদি একবার জেগে যায় তবে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে। তাই নিঃশব্দে ওর গরম নিঃশ্বাসটা অনুভব করতে লাগলাম। ঘুমাতে চেয়েও আর পারলাম না, কারণ ওর অনিচ্ছায় দেওয়া এই সুখের অনুভূতিটুকু যে হারাতে চাই না। ওকে আরেকটু কাছে টেনে নিতে আমি সোজা হয়ে শুয়ে পড়ি। আমার নড়াচড়ার কারণে ওর ঘুমে একটু ব্যাঘাত ঘটে, তাই বিরক্তিতে বলে ওঠে, আহ তুষার, এত নড়াচড়া করছিস কেন? একটু শান্তিতে ঘুমাতে দে না। এই রে, আর নড়াচড়া করা যাবে না। ছাগলটা যদি জেগে যায় তবে চেঁচামেচি শুরু করবে। তাই চুপচাপ শুয়ে রইলাম। মনের পাতায় হানা দেয় কত শত স্মৃতি। কয়েক বছর আগ অবধিও ওর প্রতি কোনো ফিলিংস কাজ করেনি। নিলয় তুষার তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তখন ছোট মামার বিয়ে ছিল। বিয়েতে অনেক গেস্ট থাকার কারণে ওদের বাড়ি আর আমাদের বাড়ি মিলে সবাইকে থাকতে দেওয়া হয়েছিল। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, তাই রুমে কাউকে অ্যালাউ করিনি। কিন্তু না পেরে তুষার আর নিলয়কে জায়গা দিতে হয়েছে, কারণ বাড়িতে অনেক মেহমান ছিল। তাই ওদের রুমগুলো ছাড়তে হয়েছে। এক পাশে আমি, আমার পাশে তুষার, তারপর নিলয়। কিন্তু কিছু সময় যেতে না যেতে দুটোতে ঝামেলা শুরু হয়, কারণ নিলয় তুষারের গায়ে পা তুলে দিয়েছে সেই নিয়ে। শেষে উপায় না পেয়ে ওদের ঝগড়া থামাতে আমাকেই ওদের দুজনের মাঝে শুয়ে পড়তে হয়। মাঝরাতে বুঝতে পারি নিলয় আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। প্রথমে একটু আনইজি লাগলেও পরে ওর দিকে তাকাতেই সেটা ভালো লাগায় পরিণত হয়। সেদিন নিলয়কে দেখেই সারা রাত কেটে যায়। আর সেদিনের পর থেকে অজান্তেই আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যাই নিলয়ের প্রতি। যদিও তা কখনো প্রকাশ করা হয়ে ওঠেনি। ওর হুটহাট কোলে মাথা রাখা, হাত ধরে আঙ্গুল নিয়ে খেলা করা, পেছন থেকে হঠাৎ করে জড়িয়ে ধরা, ওর করা প্রতিটি কর্মকাণ্ডই যেন আমার হৃদয়ে আরও বেশি করে ভালোবাসার ঢেউ তুলে দিত। যদিও সে বোন মনে করে এমনটা করত, তবে আমার অবাধ্য মন শত বারণ করা সত্ত্বেও সেটা ভালোবাসায় রূপান্তরিত করে নিল। মনের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় পরাজয় স্বীকার করে নিই। অচেতন মন যে নিলয় ছাড়া আর কাউকে ভাবতে চায় না। আমি চাই একান্তই আমার করে চাই এই বাচ্চা ছেলেটাকে। ভোরবেলায় ঘুম থেকে উঠা আমার রোজগারের অভ্যাস, তাই প্রতিদিনের মতো আড়মোড়া ভেঙে উঠতে নিলে হাত গিয়ে পড়ে পাশে থাকা আপুর টসটসে আপেলের মতন গালে। হাতে তুলতুলে নরম কিছুর স্পর্শ পেয়ে মাথা ঘুরিয়ে তাকায়। প্রথমে একটু চমকে গেলেও পরে মনে পড়ে যায় সব। আপু এলোমেলো অবস্থায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ছোট ছোট বেবি হেয়ারগুলো কপালটা ঢেকে রেখেছে। হরিণ টানা চোখের কোণে পানি জমে কিছুটা শুকিয়ে গেছে। বোধহয় কিছুক্ষণ আগে কান্না করেছে। নাকে মুক্ত দানার মতো ঘাম জমে আছে। দেখতে একটা ঘুমন্ত পরীর মতো লাগছে। ইচ্ছে হলো ওকে একটু জ্বালাতে, কিন্তু মন বলল থাক না, একটু ঘুমোক। বেশিক্ষণ তো বোধহয় হয়নি ঘুমানোর। সারা রাত জেগে থেকে হয়তো কেঁদেছে। তার প্রমাণ চোখের কোণের অর্ধশুকনো অশ্রুবিন্দু। তাই আর কিছু না বলে চাদরটা ওর গায়ে জড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েই নিজের গন্তব্যে। সকাল 7টা নাগাদ
মামিমা এসে মাথায় হাত বুলাতে লাগে। কারো হাতের স্পর্শে ঘুমটা ভেঙে যায়, তাই পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখি মামিমা মিষ্টি হেসে আমার দিকে তাকিয়ে আছে। আমি হকচকিয়ে উঠে বসতে বসতে বললাম, তুমি কখন এলে? এই তো এলাম। তা তোর চোখ মুখ অমন ফুলে আছে কেন? রাতে ঘুম হয়নি নাকি? না মানে এমনি। নিলয় কিছু বলেছে? না মামিমা, ও কিছু বলেনি। আসলে জায়গা পরিবর্তন হওয়ার কারণে বোধহয় এমনটা হয়েছে। মামিমা কি রে? এখন থেকে আম্মু ডাকবি, বুঝলি? জানিস তো তোর জন্মের পর থেকেই আমার আর তোর মামার অনেক ইচ্ছে ছিল তোকে আমাদের ঘরে বউ করে আনবো, কিন্তু তখন তো আমার কোনো ছেলে ছিল না, তাই সবসময় শুধু আফসোস করতাম। কিন্তু দেখ, আল্লাহ আমার মনের ইচ্ছা অপূর্ণ রাখিনি, ঠিক তোকে আমার ঘরে লক্ষ্মী করে পাঠিয়ে দিয়েছেন। তোহার কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় তো, ব্রেকফাস্ট করতে হবে তো, তোর আব্বু বসে আছেন। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা বলেই আম্মু চলে যায়। নিচের দিকে তাকাতেই ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে। পাগলটা মুখে যতই রাগ দেখাক না কেন, আমার প্রতি ওর কেয়ার করাটা ঠিক আগের মতোই আছে, একটুও কমেনি। ওয়েট মিস্টার নিলয়, খুব তাড়াতাড়ি আপনি আমার ভালোবাসার জালে ফেসে যাবেন। আপনাকে আমার ভালোবাসার ডাকে যে সাড়া দিতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। আম্মুর ডাক শুনে বাস্তবে ফিরে আসি। তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিই, তারপর ভেজা চুলে তোয়ালিটা পেঁচাতে পেঁচাতে নিচে নেমে যাই। চেয়ারটা টেনে বসতে বসতে মামাকে বললাম, গুড মর্নিং মামা। ওই পাজি মামা কি রে? এখন থেকে আবু বলবে, মনে থাকবে তো? একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বললাম, ঠিক আছে আব্বু। এই নিলয়টা যে কখন আসবে? বান্দার নাম নিতে না নিতে বান্দা হাজির। এসিটা অন করে সোফায় বসতে বসতে বললাম, আম্মু 1 গ্লাস পানি দাও তো। প্রচণ্ড ক্লান্ত থাকাতে কে গ্লাস এগিয়ে দিয়েছে সেদিকে লক্ষ্য না করে আগন্তুকের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে জল খেয়ে নিলাম। গ্লাসটা দিতে আপু নিচু হওয়াতে ওর চুল থেকে তোয়ালেটা নিচে পড়ে যায়। কোমর অবধি লম্বা ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। তোয়ালেটা নিয়ে দাঁড়াতে গেলে সমস্ত চুল ওর নাকে মুখে এসে পড়ে, তাই মাথা ঘুরিয়ে চুলগুলো পেছনে নিতে গেলে চুলের পানির ছিটে এসে পড়ে আমার মুখে। আমি চোখ মুখ তুলে তাকাতেই আমার চোখ আটকে যায় সদ্য ফোটা ফুলের ন্যায় স্নিগ্ধময়ী সেই নারীর দিকে। একবার পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নিলাম। মেরুন রঙের জামদানি শাড়িটাই বেশ মানিয়েছে আপুকে, যেন এক টুকটুকে বউ। গ্লাসটা হাতে নিয়েই হাঁ করে তাকিয়ে বসে আছি আপুর দিকে। ওর থেকে যেন চোখই ফেরাতে পারছি না। আচ্ছা, বিয়ের পর কি মেয়েরা আগের চাইতেও বেশি সুন্দরী হয়ে যায়? নিলয়ের দিকে চোখ পড়তেই চোখাচোখি হয়ে যায় দুজনের। ঘামে ভেজা মুখটাই যেন সমস্ত মায়া জমে আছে, চাইলেও চোখ ফেরাতে পারছি না। আজ ওর চোখের ভাষা অন্যরকম। সেদিন কি আর বেশি দূরে নয়, তবে কি আমার ভালোবাসা খুব দ্রুতই পূর্ণতা পেতে চলেছে? কিরে, তোরা কি ওখানেই থাকবি নাকি নাস্তা করতে টেবিলে আসবি? আম্মুর ডাকে দুজনের ঘুর কাটে। আপু তাড়াতাড়ি করে গ্লাসটা নিয়ে চলে যায়। আমি সেখানেই ঠায় বসে আছি। মনে মনে ভাবতে লাগলাম, এটা তো প্রথম নয়, আপু তো আগেও শাড়ি পরে আমার সামনে এসেছে, কিন্তু আজ কেন চোখ সরাতে পারছি না? তবে কি এক রাতের ব্যবধানে ভালোবেসে ফেলেছি আপুকে? না না, এটা হতে পারে না। আমি ওকে ভালোবাসি না। সাথে সাথেই ভেসে ওঠে নেহার মুখটা। তাই এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে বেরিয়ে পড়লাম নেহার খোঁজে। ওর বোন কেয়ার কাছ থেকে জানতে পারলাম আজ ওর পার্কে আসার কথা, তাই অপেক্ষা করতে লাগলাম ওর জন্য। 12টার দিকে নেহা আসে, তবে সাথে থাকা ছেলেটাকে দেখে কিঞ্চিত ভ্রুটা কুঁচকে এলো। সাহেলের সাথে নেহা কি করছে? তাই একটু এগিয়ে গিয়ে নেহার সামনে দাঁড়ালাম। কি হলো? আমার পথ আটকালে কেন?
তোমার সাথে আমার অনেক কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই তোমার সাথে। আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, আর রাগ করাটাই স্বাভাবিক। প্লিজ নেহা, একটু সময় দাও, আমি সব বলছি। আমার হাতে এত সময় নেই যে ফালতু মানুষকে সময় দেব। নেহা, তোমার কাছে আমাকে আজ ফালতু মানুষ মনে হচ্ছে? তা নয় তো কি? নিজের ভালোবাসার মানুষকে তোমার কাছে ফালতু মনে হয়? হেই লিসেন মিস্টার নিলয়, আপনি আমার কখনোই ভালোবাসা ছিলেন না। আমি তো সাহেলকে ভালোবাসি, আর আগামী মাসে আমাদের বিয়ে। নেহার মুখে এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। চোখ দুটি ভরে উঠল নোনা জলে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, তবে এতদিন ওসব কি ছিল নেহা? শুধুই টাইম পাস। কয়েক মাস আগে সাহেলের সাথে আমার ঝামেলা হয়েছিল, তাই তোমাকে ইউজ করেছি। এখন আমাদের মাঝে সব ঠিকঠাক, তাই এখন আর তোমাকে দরকার নেই। সো এখন আমাদের পথ আলাদা। তুমি তোমার সিনিয়র বউ নিয়ে সুখে থাকো না, আমাকে আমার মতো থাকতে দাও। সাহেল চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নেহার মুখে এমন কথা শুনে আমি বাকরুদ্ধ। তার মানে সে আমাকে কখনোই ভালোবাসেনি, সবটাই ছিল ওর অভিনয়। প্রচণ্ড রোদ আর টেনশনের কারণে মাথা ঘুরতে লাগলো। কোনো মতে কদম গাছটার নিচে গিয়ে থপ করে বসে পড়লাম। নেহার সাথে প্রথম দেখা থেকে শুরু করে আজ অবধি যা যা হলো সব মেলানোর চেষ্টা করলাম। কখনো নিজেকে এতটা অসহায় লাগেনি, কিন্তু আজ যতটা লাগছে। কেন আমার সাথেই এমন হতে হলো? সময় কারো জন্য বসে থাকে না, চলে তার আপন গতিতে। ঠিক কতটা সময় পার্কে বসে আছি তার কোনো হিতাহিত জ্ঞান নেই আমার। কারণ নেহা চলে যাবার পর সেখানে আমার সময়টা থমকে গিয়েছিল। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে আমি বাস্তবে ফিরে আসি। তুই এখানে? হ্যাঁ আমি। আর তুই এখানে কেন? আমি তোকে কোথায় কোথায় না খুঁজেছি। আচ্ছা, তোকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আমি তুষারে হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠলাম, দোস্ত, আমার সব শেষ হয়ে গেল রে। আমি ব্যস্ত গলায় বললাম, কি হয়েছে তোর? এমন কান্না করছিস কেন? অনেক কষ্টে কান্না চেপে রেখে সব খুলে বললাম ওকে। এটা তো হবারই ছিল। সেদিন তো আমার কোনো কথা কানে নিসনি। এখন তো বুঝতে পারলি। এখনো সময় আছে দোস্ত, ভাগ্যটাকে মেনে নে, দেখবি সব ঠিক হয়ে গেছে। ভুলে যা নেহাকে। এতই সোজা? জানি সহজ নয়, তবুও মানতে হবে। কথা দে, আপুকে ডিভোর্স দিবি না, ওর সাথেই বাকি জীবনটা কাটিয়ে দিবি। কথা দে। আমাকে একটু সময় দে দোস্ত। তোর যত ইচ্ছে সময় নেই, কিন্তু আমার আপুকে কষ্ট দিস না ভাই। তোর কাছে এটাই আমার শেষ চাওয়া। আমি চেষ্টা করব। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? কখন থেকে কল করে যাচ্ছি, ধরিসনি কেন? আম্মু কতটা টেনশনে আছে জানিস? আব্বু কিছুক্ষণ পর পর কল দিয়ে জিজ্ঞেস করে যাচ্ছেন তুই কোথায় আছিস। তোর ধারণা আছে আজ আমাকে কতগুলো মিথ্যা বলতে হয়েছে? কলিং বেলটা বাজাতেই আপু এসে দরজা খুলে দেয়। মনে হয় সে এতক্ষণ আমার অপেক্ষাতেই বসেছিল। আমাকে দেখে আপু একগাদা প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু আমি তার কোনো কথার উত্তর না দিয়ে সোজা রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ি। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজতে থাকি, যেন জলস্রোতে মনের সমস্ত আবেগ ভেসে যায়। আজকের পর থেকে নেহাকে ভুলতে চাই। কেন শুধু শুধু মিথ্যে ভালোবাসার বাঁধনে জড়িয়ে থাকব? নেহা আমার নয়, কখনো হবেও না। ওই বিশ্বাসঘাতিনীকে ভুলে যেতে চাই, যে আমার ভালোবাসা নিয়ে খেলেছে। তাকে সমস্ত অস্তিত্ব থেকে মুছে ফেলতে চাই। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা ব্যালকনিতে যাই। দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি ফেলে আসা দিনগুলোর কথা। আঁচলে হাত মুছতে মুছতে আপু এসে বসে আমার পাশে। কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এতক্ষণে আপনার ওয়াশরুম থেকে বের হতে মন চাইলো? আমি কোনো জবাব দিলাম না। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। সেদিন যদি আমার কথা শুনতিস তবে আজ এতটা কষ্ট পেতে হতো না।
আমি আর কিছু ভাবতে পারছি না, তাই আপুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কেন এত ছেলে মানুষই করিস বলতো? নেহা তো শুধু তোর টাকাকেই ভালোবেসেছে, তোকে নয়। সে যদি দিব্যি ভালো থাকতে পারে, তবে তুই কেন শুধু শুধু কষ্ট পাচ্ছিস? আমি বলছি না আমায় ভালোবাসতে, শুধু এইটুকু অনুরোধ, ভুলে যা সেই কালো অতীত, নতুন করে বাঁচতে শেখ। আমি কখনো ভাবিনি নেহা আমার সাথে এমনটা করতে পারে। আমার যে খুব কষ্ট হচ্ছে, কি করে ভুলবো ওকে? জানি কষ্ট হবে, তবে তোকে হাল ছেড়ে দিলে হবে না। চেষ্টা কর, তুই পারবি, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেদিনের পর থেকে নিলয় অনেকটা চুপচাপ হয়ে যায়। আগের মতো তেমন কথা বলে না, হাসে না কারোর সাথে। তবে আমি হাল ছেড়ে দেবার পাত্রী নয়, তাই আঠার মতো সবসময় লেগে থাকতাম ওর সাথে। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে। এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক নিলয়, তবে আমাকে এখনো আপু ডাকে। শুধু বাড়িতে হলে তবুও একটা কথা ছিল, কিন্তু ছাগলটা রাস্তাঘাটেও আপু ডেকে ডেকে মাথা খারাপ করে দেয়। সকালে নিলয়ের সাথে ঝগড়া করে বাবার বাসায় চলে এসেছি, তাই দুপুর থেকেই মনটা ভীষণ খারাপ। তখন তো রাগের মাথায় চলে এসেছি, কিন্তু এখন আর ভালো লাগছে না। তখন ওভাবে না আসলেও পারতাম। আসার পর থেকে নিলয় তো নিতে আসেনি, অন্তত একটাবার কল তো করতে পারতো। ধুর ব্যাং, ভাল লাগে না। ছোট মানুষ ভুল করেছে তা নিয়ে তো বসে থাকলে চলবে না, আমাকেই যেতে হবে। কোথায় যাও আপু? কোথায় আবার? ও বাড়িতে। সকালে না বললে আর কখনো ও বাড়িতে যাবে না? 24 ঘন্টাও তো পার হয়নি, তবে এখন কেন চলে যাচ্ছ? ওই বচ্চাত, আমার বাড়ি আমি যাব, তাতে তোর কি? আমার আবার কি? নিলয় ঠিকই বলেছে। কি বলেছে নিলয়? বলবো না, থাক। বললে তুমি রাগ করবে। বলবি নাকি ছাটাপিটা করব, কোনটা? না বাবা, কাঁটাল বাড়ি খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আসলে নিলয় বলেছে তুমি নাকি 1 নম্বরে ছেঁচড়া। সে রাগ না ভাঙাতে আসলেও তুমি ওর বাড়িতে ঠিকই চলে যাবে। মনে মনে বললাম, আমাকে ঝাঁটাপেটা করবে তাই না? এবার বুঝো ঠেলা। আমার কথা শুনে আপু চিৎকার করে বলে উঠল, কি? আমি ছ্যাচড়া? ওর এত বড় সাহস! যাব না আমি ও বাড়িতে, আসুক না নিতে, ঠ্যাং ভেঙে দিব। বলেই আপু হনহনিয়ে চলে গেছেন নিজের রুমে। আগুনে ঘি ঢালাই তো আমার কাজ, আপ তো আয়েগা মাজা। মিস্টার নিলয়, আপনি তো গেছেন। যাক, সব কাজ শেষ, এখন শুধু আপুর আসার অপেক্ষা। তুষারকে কল দিলাম, কল রিসিভ করতেই বলে উঠলাম, আপুকে নিয়ে তাড়াতাড়ি আয়। আপু তো আসবে না, সে ভীষণ রকমের রেগে আছে। চুপ শালা, রেগে আছে মানে কি? তুই আছিস কি করতে? তাড়াতাড়ি ওকে নিয়ে আয়, নয়তো তোর খবর আছে। ধুর বাবা, নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলাম। এখন আপুকে কি বলবো? আপু যেভাবে রেগে আছে, কিছু তো বলতেও যাব না। কি করি এখন? নিলয় তো একের পর এক কল দিয়েই যাচ্ছে। কিছুক্ষণ ভেবে ঠিক করি কি করব। তাই সরাসরি আপুর রুমে গিয়ে তাড়াহুড়ো করে বললাম, আপু, নিলয় মাথা ঘুরে ছাদে পড়ে গেছে। আর কিছু বলতে পারলাম না, তার আগে আপু দৌড়ে বেরিয়ে গেছে পাগলের মতো। যাহ বাবা, এতক্ষণে তো যাবে না বলেছিল, আর এখন দৌড় প্রতিযোগিতায় নামলো। একেই বলে মেয়ে মানুষ। আমি পাগলের মতো দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে এলাম। এসে তো আমি পুরোই অবাক। সমস্ত ছাদ জুড়ে রং বেরঙের বেলুন উঠছে। প্রত্যেকটা বেলুনের ভেতর জোনাকি পোকার মেলা। তাদের আলোতে আলোকিত পুরো ছাদটা। কামিনী হাসনাহিনার সুভাষে চারিদিক মৌ মৌ করছে। আমি 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ নিলয় আমার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ কদম ফুল এগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন প্রিয়তমা। সব কিছু দেখে তোহা যেন অবাকের চরম পর্যায়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি ওর হাতটা টেনে এনে ফুলগুলো ওর হাতে ধরিয়ে দিলাম। তারপর
পকেট থেকে একটা রিং ওর হাতে পরিয়ে দিলাম। আপুর চোখ জোড়া জলে ভরে উঠেছে। এখনই বোধ হয় টুপ করে গড়িয়ে পড়বে অশ্রুবিন্দু। আমি উঠে দাঁড়িয়ে আপুর একটা হাত ধরে নিয়ে গেলাম টেবিলের সামনে। ছুরিটা হাতে ধরিয়ে দিয়ে বললাম, কেকটা কাটো, 12টা বেজে গেছে তো। আমি দ্রুত চোখ মুছে কেক কাটি। প্রথমে ওকে কেক খাওয়াই, তারপর সে আমাকে খাওয়ায়। বাহ, কি রোমান্টিক দৃশ্য। আর দুধ মিলেমিশে একাকার। আর আটির মতো আমি পড়ে রইলাম। একেই বলে কপাল। তুষারের কথা শুনে দুজনেই হেসে ফেলে। তুহাব এক টুকরো কেক তুষারের মুখে পুড়ে দেয়। তোকে তো আমি পরে দেখে নেব। কেন কেন? এখন কি চোখ বন্ধ করে আছো নাকি? তবে রে, থাক থাক, আর দেখতে হবে না। তোমরা রোমান্স করো, আমি যাই। বলেই তুষার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। তুহা একটু দূরে গিয়ে পাশ ফিরে দাঁড়িয়ে আছে। এটা কি হলো? দোষ করলো তোমার ভাই আর রাগ দেখাচ্ছ আমাকে? কাল থেকে কোনো খোঁজ নিয়েছিস আমার? কে বলল নেইনি? আমি তো ঘন্টায় ঘন্টায় খবর নিয়েছি তুষারের কাছ থেকে। আমার কাছে তো কল করিসনি। সারপ্রাইজ দিব বলেই তো এমন করেছে। তুমি খুশি হওনি? না, মনে মনে বললাম তোর দেওয়া সারপ্রাইজটা যে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। কখনো কল্পনাও করিনি এমনটা। আমি পিছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনিটা রেখে বলে উঠলাম, সরি আপু, আর কখনো এমন করব না। প্লিজ, তুমি আর রাগ করে থেকো না। না, কখনো তোকে মাফ করব না। বেশ, বুঝতে পারলাম আমার স্পর্শে তুহা কাঁপছে। আগে তো কখনো এমনটা হয়নি। তবে আচ্ছা ঠিক আছে, মাফ করতে হবে না। আচ্ছা, তুমি কি কখনো আমায় তুই করে বলা বন্ধ করবে না? যতদিন না তুই আমাকে আপু ডাকা বন্ধ করবি ততদিন পর্যন্ত না। তবে এ জন্মেও তা হবে না। তবে আমিও পারবো না। নাতি নাতনির সামনেও তোকে তুই করে বলবো। ঠিক আছে, চলো। কোথায়? কোথায় আবার? বাসর করতে। আগে তো ছেলে মেয়ে জন্ম দেই, তারপর তো নাতি নাতনি হবে, তাই না? যা, অসভ্য কোথাকার। বলেই তুহা আমার বুকে মুখ লুকায়। আমিও আমার বাহুডোরে আবদ্ধ করে নেই শক্ত করে ওকে। জানো আপু, তুমি জিতে গেছ। তুহা বুক থেকে মাথা তুলে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকে। আমি মৃদু হেসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বললাম, জানি না কখন মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি তোমায়। সত্যি অনেক ভালোবাসি আমার সিনিয়র আপুটাকে। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।